আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো নবম অনুসন্ধানী বিজ্ঞান বইয়ের অধ্যায় ১। আজকে আমরা অধ্যায় ১-এর যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো শক্তি। ১.৭ শক্তি এবং ১.৭.১ গতিশক্তি ও বিভব শক্তি। আজকে আমরা এই দুইটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের ক্লাসটি শুরু করি। সর্বপ্রথমে আমাদের যে টপিকটি আসছে সেটি হলো শক্তি। সেটি কি? শক্তি। শক্তি জিনিসটা কি বা শক্তি কি? আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। অর্থাৎ ধরো এটা একটা তল, এই তলের উপরে একটা বস্তু আছে, একটা তলের উপরে কি আছে? একটা বস্তু আছে। এখন এই বস্তুর উপর যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি এবং এই বল প্রয়োগে বস্তুটার যদি এস দুঃখিত বস্তুটির যদি এস পরিমাণ সবরণ ঘটে তাহলে এটাকে আমরা বলতে পারি ডাব্লিউ। অর্থাৎ কাজে যদি এভাবে সংজ্ঞা দিতে চাই, কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটির যদি সরণ ঘটে, কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটি যদি সরণ ঘটে তখন সেটাকে আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। তখন আমরা এভাবে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফ এস। অর্থাৎ বল প্রয়োগের ফলে কোন বস্তুর সরণ ঘটলে তাকে আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। তো আশা করি তোমরা বুঝতেছো যে এখানে একটা বস্তু, বস্তুটাকে আমি বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল দিলাম, বস্তুটার কি এস পরিমাণ সরণ হয়ে বস্তুটা এখন এখানে আছে। তো এই বস্তুটার কি এই যে এস পরিমাণ অর্থাৎ জায়গা যে চেঞ্জ হচ্ছে, বস্তুটা সরণ হচ্ছে, এক জায়গায় স্থির নাই বল প্রয়োগের ফলে, এটাকে আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা একটু বুঝেছো। এবার শক্তি, কাজের পরে যে জিনিসটা আসবে শক্তি। এখন শক্তি তো বুঝলাম যে কাজ করার জন্য অবশ্যই আমার কি বলার প্রয়োজন? শক্তি প্রয়োজন। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই যে আমরা ডাব্লিউ পরিমাণ কাজ করলাম এই জন্য আমার কিসের প্রয়োজন হয়েছে? শক্তি প্রয়োজন, যেটাকে আমরা কি বলে? শক্তির এনার্জি দ্বারা প্রকাশ করি। এই পর্যায়ে আমরা এখন আমরা যে সূত্র দেখলাম, এখন এটার একক কি? অ্যাকচুয়ালি কাজের একককে বলা হয় কি? জুল। কাজের এককে কি বলা হয়? জুল বলা হয়। এটার একক কি? জুল। এটা সূত্র এবং এটা কি? একক। কাজের একক কি কি বলা হয়? জুল বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পড়ব যে গতিশক্তি এবং বিভব শক্তি। সর্বপ্রথম আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করি। গতিশক্তি কি? গতিশক্তি কোন বস্তুর গতিশীল অবস্থায় বা কোন বস্তু যখন মুভিং অবস্থায় থাকে, গতি অবস্থা থাকে, ওই সময় ওই বস্তুর উপর যে শক্তিটা কি করে? কাজ করে, তাকে আমরা মূলত কি? গতিশক্তি হিসাবে চিনি। অর্থাৎ একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, এখন এই বস্তুটার মধ্যে যে পরিমাণ এনার্জি বা যে এনার্জিটি কাজ করতেছে এটাকে আমরা কি বলতে পারি? গতিশক্তি বলতে পারি। আশা করি তোমরা গতিশক্তিটা বুঝতে পেরেছো। এখন যদি এরকম হয় যে গতিশক্তি আমরা কিভাবে দেখবো বা এটাকে কিভাবে আমরা প্রমাণ করা বা কিভাবে আমরা দেখতে পারি, এখন এর জন্য আমাদের চলে যেতে হবে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই নিউটনের কত নাম্বার ল? সেকেন্ড ল। নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই এরকম যে আমরা সবাই জানি নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? নিউটনের দ্বিতীয় সূত্র ছিল কি এরকম, এফ ইকুয়ালস টু এম এ। এটা ছিল কি নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমরা যে যে এখন এখন ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস,
এই পর্যায়ে আমরা এফ এর মান এখানে বসাই, তাহলে আমরা কি পাই? অতএব ডাব্লিউ ইকুয়াল টু এম এ এস। দেখো তোমরা বুঝো কিনা, এখানে জাস্ট আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা তো একটু আগে আমরা দেখালাম। এই এফ এর জায়গায় আমরা কি এম এ বসাইছি। আমরা নিউটনের সূত্র দিয়ে এফ ইজ ইকুয়াল টু এম এ পাইছি, এটা থেকে জাস্ট কি আমরা এইটা বসাইছি। এবার চল আমরা গতির সমীকরণটা একটু দেখি। গতির সমীকরণ করতে পাই। দেখো আমরা গতির সমীকরণ হতে কি পাই? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, অর্থাৎ এটা হলো কি বেগের শেষ বেগের সূত্র, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এটা কি আমরা সবাই জানি, যে এই সূত্রটা কি আমরা সবাই জানি। এখন যদি এরকম হয় আদি বেগ, অর্থাৎ কোন বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, সেই ক্ষেত্রে আদি বেগের মান ইউ ইকুয়ালস টু কত হয়? এবার সে একটু দেখায় যে স্থির অবস্থানে থাকলে, স্থির অবস্থায় থাকলে ইউ, সরি ডাব্লিউ হবে না এখানে, ইউ ইকুয়ালস টু কত? 0। সেক্ষেত্রে আমরা এখন কি পাবো? যে বা ভি স্কয়ার ইকুয়ালস টু 2as। দেখো বোঝা যায় কিনা, ভি স্কয়ার ইকুয়ালস টু 2as, যেহেতু ওইখানে কি হয় 0 হয়ে যায়, সেক্ষেত্রে তো এটাকে আমরা কি লিখতে পারি? বা 2as ইকুয়ালস টু ভি স্কয়ার, বা as ডিরেক্ট আমরা, অতএব as ইকুয়ালস টু কি ভি স্কয়ার বাই 2। দেখো বোঝা যায় কিনা, এই পর্যায়ে আমরা এই যে as ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2 এরকমটা আমরা কি এখানে লিখলাম। এখন এই যে সমীকরণটা আমরা এখন যেটা বের করেছি, এই যে ভি as ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2, এই সমীকরণটা w ইকুয়াল টু এফ, এই যে এটা আমরা ধরি, এটা ধরো 1 নং সমীকরণ ধরে নাও, এটা ধরো 2 নং। তাহলে আমরা এবার কি লিখতে পারি? যে 1 নং সমীকরণে করণে 2 নং এর মান বসাই, এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই। দেখো তো আমরা এখন কি পাই? তো এই পর্যায়ে আমরা লিখি যে w ইকুয়ালস টু এম এ এস, তাহলে এটা যদি w ইকুয়াল টু এম এস হয়, বা w ইকুয়ালস টু এম। এখন এখানে একটু খেয়াল করো, as এর মান কি ভি স্কয়ার বাই 2, as এর মান কি ভি স্কয়ার বাই 2 আসে, তো আমরা লিখি একটু ভি স্কয়ার বাই 2। এখন এটা দেখো, এইখানে আমি একটা খসড়া করি, অর্থাৎ একটা নোট করি, এই m বাই ভি স্কয়ার বাই 2, এটা কিন্তু m এর সাথে ভি স্কয়ার গুণাকারে আছে, অর্থাৎ এম ভি স্কয়ার। আবার m এর সাথে কিন্তু 2 ভাগ আকারে আছে, অর্থাৎ m বাই 2, এটা কিন্তু ভাগ আকার আছে। তো আমরা কিন্তু চাইলে এরকমটা লিখতে পারি, অর্থাৎ এটা একটু দেখাই, আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে বা w ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, অতএব w ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এটাকে আমরা আবার আরেকটা ভাবে লিখতে পারি ই কে, অর্থাৎ গতিশক্তি, যে ই কে কাইনেটিক এনার্জি, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এটাও কি তোমরা লিখতে পারো, এটা কি ই কে হলো গতিশক্তি, এভাবেও কি লেখা যায়। দেখো তো বুঝো কিনা। আমি একটু টাইম দিলাম তোমাদের, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে কি তোমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হয়। এখন আমরা একটা জিনিস করব, এইটা একটু মুছে দিই, একটু মুছে দিব।
এখন যেটা করবো আমরা সেটা একটু দেখো। এবার লিখবো আমরা বিভব শক্তি। বিভব শক্তি অর্থাৎ কি? বিভব শক্তি অর্থাৎ, এখন বিভব শক্তি লেখার শুরুতে আমরা বিভব শক্তিটা বলি। ধরো একটা মার্কার এ অবস্থায় আছে, আমি একটু সহজভাবে বলি। ধরো এটা একটা পৃষ্ঠ, পৃষ্ঠের উপরে একটা খুঁটি এবং এখানে কি একটা বল ঝুলানো আছে দড়িতে। এখন এই বস্তুটার মধ্যে কি কাজ করতেছে? একটা শক্তি জমা আছে, একটা শক্তি কি আছে এই বস্তুটার মধ্যে জমা আছে। যখন তুমি এইখানে কাইটা দিবা, অর্থাৎ এই দড়িটা তুমি যখন কেটে দিবা, তখন এই বস্তুটা কি নিচের দিকে এসে এখানে পতিত হবে। তাহলে দেখো এই যে যে একটা শক্তি জমা আছে, এই শক্তিটাকে আমরা কি বলতে পারি? বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। অর্থাৎ কোন বস্তুর মধ্যে হ্যাঁ একটা শক্তি জমা থাকলে সেটাকে আমরা কি বিভব শক্তি রূপে চিনি। এখন এখানে কি কাজ করতেছে দেখো তো। এখানে উচ্চতা এইচ আছে, উচ্চতা কি আছে? এইচ আছে। এই বস্তুটার একটা ভর এম আছে, একটা উচ্চতা আছে, একটা ভর আছে। এখন আমরা একটা জিনিস দেখছিলাম একটু আগে, সেটা ছিল এরকম, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। সেটা কি আমরা একটু আগে দেখছিলাম। এখন এখানে কিন্তু এস হবে না, কারণ এখানে উচ্চতা এইচ আছে। তাহলে তুমি লিখবে এরকম, বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এইচ গেল। এখন আবার এফ, এটার বদলে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু এম এ এইচ, অর্থাৎ এফ ইকুয়ালস টু এম এ, এ অনুযায়ী। এখন একটু খেয়াল করো, এখানে কি এ হবে? এ হয় ত্বরণ, এ কি ত্বরণ, এবং এই যে জি, অর্থাৎ এই যে জি, এটাকে বলা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। দেখো দুইটাই কিন্তু ত্বরণ, একটা হলো অভিকর্ষজ ত্বরণ আর একটা হলো শুধু ত্বরণ। এই ত্বরণটা পাশাপাশি কাজ করে, এবং অভিকর্ষজ ত্বরণ উপর নিচ এ বরাবর কাজ করে। একটু খেয়াল করো, অভিকর্ষজ ত্বরণ সবসময় জি উপর নিচ বরাবর কাজ করে, এবং শুধু ত্বরণ এ যেটা পাশাপাশি কাজ করে। এখন তাহলে আমরা এরকম করতে পারি যে এখন আর তখন এখানে কি এ হবে না, এখন কি হবে? অতএব ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সূত্র, এই ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এটাই কি আমাদের বিভব শক্তির সূত্র। এটা আমরা কি লিখব? বিভব শক্তি। তোমাদের এই বিভব শক্তি, গতি শক্তিতে অনেক ধরনের ম্যাথ আসে, অনেক টাইপের ম্যাথ আসে। এগুলো যখন আমরা প্র্যাকটিস করব বা বেশি বেশি করব, তখন আমাদের আর এই সমস্যাগুলো কি থাকবে না।